কারণ এই রয়ের প্রধানরা ঘুরে যাওয়ার পর দীনেশ ত্রিবেদী বৈঠকের পরে আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দড়ি দিয়ে ধরে আনবে, পারলে বর্ডারে ফাঁসি দিয়ে দেবে শেখ হাসিনার, উনি বলে বসলেন যে উনি আসলে পূর্ণ নিরাপত্তা দেবে। ভারত এই আলাপটাই করছে, ভারত চাচ্ছে, এবং এটা ভারতের চাওয়া অন্যায় না, যে বাংলাদেশি স্থিতিশীল রাজনীতি হোক, ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করুক কে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকবে, যাকে মনে করবে তাকে আসবে, এটা গণতন্ত্রের ভাষা। আর আমি আপনাকে আজকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে আপনার মনে আছে যে রাশেদ ভাই, যখন করোনার দাপট শুরু হলো, বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি করোনা শিকার অ্যাডমিট করে গভর্নমেন্ট হলিডে দিয়ে দিল। তার 2-3 দিন আগে আপিল বিভাগে বেগম জিয়াকে বেল দেয়, এবং এটাও তদানীন্তন সুপ্রিম কোর্টের লজ্জা। আমি সবসময় বলি, আমাদের বিচার বিভাগ কখনোই মানুষের পক্ষে কাজ করে না। অতীতেও দেখেছি, শেখ হাসিনার আমলও দেখেছি, এবং আরো নির্মম দেখেছি ইউনূসের আমলে, এবং দুর্ভাগ্যজনকভাবে তারেক সাহেবের আমলও দেখছি। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না, বা সরকারের সুরে সুর মেলায়। এনিওয়ে, তো যখন বেগম জিয়ার বেল হলো না, শেখ হাসিনা কিন্তু ফৌজদারি কার্যবিধির 401 ধারায় এটা আইনি এক্সিকিউটিভকে ক্ষমতা অর্পণ করেছে, যে কোনো দণ্ডাদেশ স্থগিত করে রাখতে পারে, মাফ না স্থগিত করে তাকে মানে শর্ত দিয়ে বা শর্ত ছাড়া রিলিজ করতে পারে। এবং শেখ হাসিনা এটা ভালো করেছিল। বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, করোনার মধ্যে কোথায় যত্ন পাবে, এবং সে কারণে উনি আপনার বেগম জিয়ার শাস্তি স্থগিত করে তাকে বাসায়, এই যে ফিরোজা যে বাসা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছিল, সেখানে উনি রেখেছিলেন বা উনি থেকেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল্লাহ এতটাই স্বাধীনতা বিরোধী, তাদের প্যাথোলজিক্যাল টেস্ট, যে একজন কুখ্যাত বাচ্চু রাজাকার, যে রায় হওয়ার 20 বছর না 15 বছর পরে আসলো, তার রায় স্থগিত করে রেখেছে। এটা জানেন তো? ফৌজদারি কার্যবিধির 401 ধারায় ডক্টর ইউনূস বাচ্চু রাজাকারের রায় স্থগিত করে দিয়েছে, এবং বাচ্চু রাজাকার তারপরে আইসিটি ট্রাইব্যুনালে 2 নম্বর কোর্টে গিয়েছে। তো সেখানে কোর্ট বলেছে যে আমরা কি করব, রায় যখন স্থগিত করছে আপনি ঘোরেন, হাসেন, বাতাস খান, ঘুরে বেড়ান। তো 71-এ আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে চিহ্নিত 71-এর আলবদর রাজাকার, বাচ্চু রাজাকারের রায় স্থগিত থাকবে, আর শেখ হাসিনার রায় স্থগিত করা যাবে না। শেখ হাসিনা তো দেশে ফিরে বলছেন আমি আইনগতভাবে মোকাবেলা করব। লেট হার গিভ এ অপরচুনিটি, তাকে এই সুযোগ দেন আপনি, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে। এবং আমার ধারণা আজ হোক কাল হোক বিএনপি গভর্নমেন্ট ওনার রায় স্থগিত করবে, ওনাকে পর্যাপ্ত সিকিউরিটি রাখবে, উনি আইনগতভাবে মোকাবেলা করবে। কারণ আইসিটির বিচার ইতিমধ্যে বিতর্কিত হচ্ছে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে অবহিত করে রাখি রাশেদ ভাই, আপনি অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক, কোনো মামলা চলাকালীন আপনি কোনো মন্তব্য করতে পারেন না, সেটা ঠিক, কিন্তু কোনো রায় হয়ে গেলে আমাদের চিফ জাস্টিস লেট লেমেন্টেড হাবিবুর রহমান শেলী সাহেবের ভাষণ আছে, রায়ের সমালোচনা করা অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। তো সে কারণেই শেখ হাসিনার যে রায়, আমি বলবো অত্যন্ত দুর্বল রায়, জুরিসপ্রুডেন্স এটাকে অ্যালাউ করে না, এবং এই রায় গ্রহণযোগ্য হয়। তো আমি যেটা মনে করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বর্তমান সরকার, তারা যদি দেশে একটি শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে উচিত হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন, তাকে ফিরার অনুকূল পরিবেশ দেওয়া, এবং শেখ হাসিনা আইনগতভাবে মোকাবেলা করবে। এবং শেখ হাসিনা বাংলাদেশে যখন আসবেন, তখন যে প্রতিষ্ঠানকে আপনার কাছে আমি বলে যাই, যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে, আমি যে প্রতিষ্ঠানে 10 থেকে 12 ঘন্টা দিনের কাটাই, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে যে এত লম্বা লম্বা কথা বলার পর আমাদের বিচার বিভাগ মানুষের পক্ষে কাজ করে কিনা, আইনের শাসনের পক্ষে কাজ করে কিনা, যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে কিনা, দ্রুত ন্যায্য বিচার পাবার অধিকার নিশ্চিত করে কিনা, নাকি সরকারের সঙ্গে তাল মেলায়। অর্থাৎ 5 আগস্টে যে মানুষের বিস্ফোরণ হয়েছিল, আমি ওইটার সঙ্গে গণভবন মিলাচ্ছি। স্বাধীনতা হওয়ার আগ থেকে 47 থেকে আজ অবধি কোনোদিন কোনো প্রধান বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের বাসভবন আক্রান্ত হয়নি, যেটা 5 আগস্টে হয়েছিল। কারণ তিনি আপনার মানে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট এমন কিছু মামলায় এমন অবিচার করেছিল যে মানুষ হাঁপিয়ে উঠেছিল।
তো সেটা যেন বর্তমান বিচার বিভাগ না করে, তাহলে কিন্তু পরিণাম খুব ভয়াবহ হবে। তো আমি মনে করি যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী তারা একা কিছু করতে পারবে না, সরকারের মৌলিক মানে একটা সরকারের টপ লেভেলের সিদ্ধান্ত বা তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। আমার মনে হয় যে পরে চাপের মুখে নানা কিছু নথি স্বীকার করার চাইতে বিএনপির উচিত হবে স্মার্টলি শেখ হাসিনাকে আসার সমস্ত অনুকূল পরিবেশ, আইনগত পরিবেশ, কোনো দয়ার বিষয় না, শেখ হাসিনা দয়া চানো না, যেটা আইন অ্যালাউ করে সেভাবে আসা, এবং তারপরে উনি ওনার রাজনীতি করবে, ওনার আইনগত মোকাবেলা করবে। আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আমরা এটাই চাই। আমি আজকে একটা কথা পরিষ্কার বলি, বিএনপিকে বাদ দিয়ে একা বাংলাদেশ চলবে না, আওয়ামী লীগকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। এই উপলব্ধি দুটি রাজনৈতিক দলের যতদিন পরস্পরের না হবে ততক্ষণ আমাদের এই দেশে আগুনের গান চলবে। ওই যে বিখ্যাত একটা গান আছে না বাংলা, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। তো আগুনের দিন শেষ হবে না যদি একজন আরেকজনকে দূরে রাখি। হবে আইনগতভাবে কাজ করতে হবে। যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বিরুদ্ধে কেস দিয়েছে, সত্যি হোক মিথ্যা কেস আছে, সেগুলো তারা মোকাবেলা করবে আইনগতভাবে। যদি আদালতে দোষী প্রমাণ হয়, আদালতের রায় হবে ট্রায়াল কোর্টে, তার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে, হাইকোর্টের বিরুদ্ধে হবে আপিল বিভাগে, তারপরে হবে রিভিউ। কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কর্মী, কোটি কোটি সমর্থক, তার রাজনৈতিক অধিকার তো আপনি কেড়ে নিতে পারেন না। যে দেশে জামাত স্বাধীনতা বিরোধী, তারা রাজনীতি করবে, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, আমি যদি যুক্তির খাতিরে মেনেও নেই যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে তদানীন্তন সরকারের নানাবিধ ত্রুটি তো আছেই, নানাবিধ দোষও থাকতে পারে, তাই বলে তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। এইটা একটা বাংলাদেশকে যে মৌলবাদী রাষ্ট্র বানানোর ইউনুস আসিফ নজরুল গংদের যে একটা প্ল্যান, তারই অংশ হিসেবে এটা তারা করেছে। আপনি এটা কৈফত দেখেন, 2025 সালের 5 ফেব্রুয়ারি তারা 32 ভাঙলো। আপনার মনে আছে অজুহাতটা কি তুলেছিল? শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে বৈঠক করছে। তা আমি তখন বলেছিলাম কোনটার জন্য টকশোয়, যে শেখ হাসিনা তো আরো কথা বলবে, তখন কোনটা ভাঙবেন? কিংবা ধরেন এইবার যে এত সাকসেসফুল উনি প্রেস কনফারেন্স করলেন, লাইভ প্রশ্নের উত্তর দিলেন, এখন কোনটা ভাঙলেন? এমনকি বাংলাদেশ ভাঙবেন? এইটা হচ্ছে, শুনেন, আমি আবারও দাবি করি বিএনপি সরকারের কাছে যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, স্বরাষ্ট্র উপদেষ্টা, কি নামটা আমার মনে থাকে না, কি নাম? খলিল। না, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমারও মনে নেই এগুলোর নাম। আচ্ছা, যাই হোক, লেফটেন্যান্ট জেনারেল কি যেন না, কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে দেন। কারণ এই যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আপনি যে রিপোর্ট দেখালেন যে আল কায়দার শাখা আছে, বা এই যে শয় জঙ্গিদেরকে ছেড়ে দিল ইউনূসের গভর্নমেন্ট, আসিফ নজরুল্লাহ পরামর্শ করে, এইটা তো বিচার হতে হবে। হামেদ ট্র্যাজেডিরও যেরকম ইউনূসের বিচার হবে একদিন, এটা যদি বিএনপি না করে পরের সরকার করবে, পরের সরকার না করলে তার পরের সরকার করবে, পাপের বিচার হবে। কোনো ইন্ডেমনিটি দিয়ে কোনো পাপের বিচার বন্ধ থাকে না। তার বড় প্রমাণ বঙ্গবন্ধু হত্যার বিচার। খন্দকার মুস্তাক জিয়াউর রহমানের তো ইন্ডেমনিটি দিয়েছিল যে হত্যার বিচার হবে না, বাংলাদেশের জনগণ সেটা ভেঙে দিয়েছে। মামুন ভাই, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে। ধন্যবাদ। যে দর্শক বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সেই দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আচ্ছা, একটা জিনিস দেখে, এই যে আমাদের রাশেদ ভাই, একটা বিষয় বলি। জি বলাই। ইউনূস সাহেবের তো রাষ্ট্রপতি হওয়ার খবর গেল। হ্যাঁ, ওইটাই কথা বলতে চাচ্ছিলাম আমি। এই যে আমাদের সালাউদ্দিন ভাই, যাকে আমরা সিলন সালাউদ্দিন নামে চিনি, উনাকে আজকে এলজিআরডি মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে, এবং রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি অবশ্য বলেন যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক ব্যক্তিত্বকে স্বীকার করেছেন, অনেকবার জেলে গিয়েছিলেন। এখানে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে গত 17 বছর যখন আওয়ামী লীগ ছিল, আপনারাও বলেন যে আইন লঙ্ঘন, আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল। গত 24 মাস বা এখন পর্যন্ত যে অবস্থাটা আইন লঙ্ঘন, কারো জামিন হয় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে কি এই ধরনের হয়েছিল? জনের জামিনই হইতেছিল না। প্রথম কথা একটা কারেকশন করি, এটা ইদানিংকালে এই প্রতিবাদগুলো না করলে হবে কি, মিথ্যা গোয়েবলস কায়দায় বলতে বলতে ওটা সত্য হবে। প্রথম কথা, 17 বছর কোনো আন্দোলন করেনি বিএনপি। 2007-08 ছিল আর্মি ব্যাকড গভর্নমেন্ট ফখরুদ্দিন মঈনুদ্দিন, এবং ওই গভর্নমেন্টের আমলে বেগম জিয়ার আগে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হয়েছিল, বিএনপি নেতারাও হয়েছিল, তারেক রহমান সাহেব হয়েছিল। তো ওইটা 17 না। আমি একটু মানে রেকর্ডটা স্ট্রেট রাখি। 2009-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওত নেওয়ার পর
13 সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পার্লামেন্টে বিএনপি ছিল, এবং 13 পার্লামেন্টের শেষ দিনে শেখ হাসিনাও বক্তৃতা দিয়েছেন সংসদ নেত্রী হিসাবে, বেগম জিয়াও বক্তৃতা দিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে। তার পাশে প্রয়াত মওদুদ আহমেদ বসা ছিল, উনি বেগম জিয়া একটা করে বক্তৃতা দিচ্ছিল, একটা করে চ্যাপ্টার, একটা করে কাগজ ওনার কাছে দিচ্ছিল, মানে খুবই সৌহার্দ্য পরিবেশে। শেখ হাসিনার বক্তৃতাও সবাই শুনেছেন, বেগম জিয়ার বক্তৃতাও সবাই শুনেছে। আমি পার্সোনালি উপস্থিত ছিলাম দর্শক সারিতে, এবং ভিআইপি সারিতে ছিলাম বলে দুই নেত্রীকে কাছাকাছি দেখেছি। তো সেই পর্যন্ত তো কোনো আন্দোলনই নাই। ওই সময় একটাই আন্দোলন বিএনপি করতো, বেগম জিয়ার বাড়ি যে ভেঙে দিল সেইটা। তো যাই হোক, মির্জা ফখরুল সাহেব তো কত বছর জেলে ছিল আওয়ামী লীগ আমলে, তো কেউ বলতে পারবে না। কেস হয়েছিল 250টা, কিন্তু টানা তো বোধহয় 6 মাস 7 মাসের বেশি না। আর আপনি যে প্রশ্ন করলেন, জামিন হয়েছিল কিন্তু দেরিতে হয়েছিল। আমি মনে করি কি জানেন, এই বিএনপি আওয়ামী লীগের যে কোনো পার্টির মহাসচিবদের, কেন্দ্রীয় নেতাদের বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, তাদের বেল দেবে ম্যাজিস্ট্রেট। বিচার বিভাগকে কুক্ষিগত 91 সাল থেকে করেছিল, সেটাকে হয়তো প্রত্যেক সরকারি অতীত থেকে শিক্ষা না নিয়ে আরো বাড়িয়েছিল। যেমন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই আপনার মাধ্যমে, পাকিস্তান আমলে কোন রাষ্ট্রদ্রোহ মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জামিন নেওয়ার জন্য পুরো পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। রাশেদ ভাই শুনছেন? বড়জোর বিভিন্ন জেলার সেশন জাজ অথবা অনেক সময় ম্যাজিস্ট্রেট কোর্টরা বেল দিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ওদিকে মৌলানা ভাসানী, বামপন্থীরা মনি সিংরা তো নিষিদ্ধ ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। আমি বলবো এই দুই দলই, 91 থেকে বেগম জিয়া, 96 থেকে শেখ হাসিনা, এই দুজনের যদি ওই টার্মের 5 বছর মূল্যায়ন করেন, আমার দেখা মতে শেখ হাসিনার 96 থেকে 2001 তার সাবসিকুয়েন্ট শাসন আমলের চাইতে, উন্নয়নের কথা বলছেন, উন্নয়নে তো উনি চ্যাম্পিয়ন, কিন্তু এই যে বিচার বিভাগকে স্বাধীন রাখা, নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ, শেখ হাসিনার 96 থেকে 2001-এ অসাধারণ অ্যাপয়েন্টমেন্ট। উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করেছিলেন, প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, ওনার বই, কোনো উকিল, সুপ্রিম কোর্টের লয়ার বা জাজরা ওনার বই ছাড়া রিট মামলা করতে পারে না, কনস্টিটিউশনাল অফ বাংলাদেশ, মাহমুদুল ইসলাম। এবং ওনার মতো একজন কোনো দল করে না, আওয়ামী লীগ কেন কোনো দলই করেননি, শেখ হাসিনা তার যোগ্যতা দেখে নিয়োগ দিয়েছিল, এবং উনি সাকসেসফুলি অ্যাটর্নি জেনারেল শেষ করেছিল। তো সেইটা তো শেখ হাসিনার কৃতিত্ব। শেখ হাসিনা লুৎফর রহমান সরকারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল, জানা সত্ত্বেও যে লুৎফর রহমান সরকার আওয়ামী লীগের রাজনীতি সাবস্ক্রাইব করে না। আমাদের জাতির দুর্ভাগ্য, শেখ হাসিনার এই 96 থেকে 2001-এ উদারতা যেরকম বেগম জিয়া 2001 থেকে 6 ধরে রাখলো না, পরবর্তীকালে শেখ হাসিনাও তার শাসনামলে বিশেষ করে 15 থেকে 24 পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক নিয়োগগুলোতে আমার বিশ্বাস উনি অত্যন্ত শার্প লেডি, উনি নিজেও এখন রিয়েলাইজ করবে যে বিচার বিভাগকে যদি উনি এই আইনমন্ত্রী আনিসুল হক বা তার ভাস্তা তাপসদের কথায় আজ্ঞাবহ না করতো, তাহলে হয়তো এই 5 আগস্ট ঘটতো না। যাই হোক, এখনো কিন্তু আমি আপনাকে সত্য বলি, এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তো কেউ অল্প সংখ্যক জেলে আছে, বাকিরা বাইরে আছে, বা 100-র বেশি এমপি আছে, বেল হচ্ছে না, এটা দুঃখজনক। আমি এটার প্রতিবাদ করি প্রতিনিয়ত কোর্টে, যে কোনো রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে দেখে আপনি বিনা বিচারে কোনো নাগরিককে জেলে রাখবেন না। আওয়ামী লীগ তো বটে, আওয়ামী লীগের নেতা কর্মী সহ। এইটা আগেকার অবস্থা চেয়ে একটু শেষ করে নিই বড় ভাই, এইটা আগেকার অবস্থা চেয়ে আরো খারাপ হয়েছে। আমি পরিষ্কার বলছি, আওয়ামী লীগের আমলে যাই হোক না কেন এতটা জামিন বন্ধ হতো না, কিন্তু এখন যেটা হচ্ছে, এবং আনফরচুনেটলি ইউনূসের আমল তো অন্ধকার যুগ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জনগণের প্রত্যাশা ছিল যে উনি সাংবিধানিক পদগুলোতে ভালো ব্যক্তি নিয়োগ দেবে, কিন্তু এমন ব্যক্তি নিয়োগ দিয়েছে বিভিন্ন পদে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, মানুষ হতাশ হচ্ছে। তার সঙ্গে সবচেয়ে যেটা বড় এই সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে গ্রামীণ জনগণ বিদ্যুতের ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমার এক বন্ধু আমাকে আজকে ফোন করে বলল দিনাজপুর থেকে, যে দোস্ত, এখন আর গ্রামে এসে কেউ সংস্কারের কথা বললে মানুষ ঝাঁটা দিয়ে, মানে জুতা দিয়ে পেটা করবে। যে সংস্কার পরে, চেঞ্জ পরে, আগে বিদ্যুৎ দিয়ে জ্বালানি দে, যেটা শেখের বেটি দিয়ে গিয়েছিল সাফল্যের সঙ্গে। বলেন। যে আসলে আমি যে প্রশ্নটা আপনাকে করতাম সেই প্রশ্নটার জবাব আপনি অলরেডি দিয়ে ফেলেছেন। মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে মামুন ভাই, আমরা অতীত সব বাদ দিই, গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে বিচার ব্যবস্থার যা ছিল তার সাথে এখনকার গত 24 মাসের বিচার ব্যবস্থার তুলনা করেন, সেটা আপনি অলরেডি করে ফেলছেন। সুতরাং এইটা আর আমি আপনি প্রশ্ন করে অযথা ইয়ে করে লাভ নেই। আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি ভাইজান, এটা দেখেন। আমরা একটা মানবতা দেখি। হ্যাঁ,
আমি পুরো ভিডিওটা চালার চেষ্টা করছি। কি সমস্যা কি? আপনারা মারতেছেন, আমি ভিডিও করতেছি। কি কি হচ্ছে? আমি মাউন্ট ভাই এই ভিডিওটার সম্বন্ধে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম এই মহিলা পাগল, এই মহিলা রাস্তার প্রস্টিটিউট, ভিখারি, যাই হোক, তুমি পুলিশ সদস্য 3 জন 4 জন, তোমরা এইভাবে তারে মারতে পারো, তার টানাটানি করে ব্যাগ ফেলে দিতে পারো, এরা কি মানুষ হবে না? না, প্রথম কথা, এইটার যে ভিডিও দেখালেন এটা কি ঢাকার? আমাদের ঢাকা এটা শহরে? ঢাকা, এটা ঢাকা। ওই মহিলা তো আর একা দুনিয়া নষ্ট করছিল না, তাদের উচিত ছিল ওয়ারলেসে মহিলা পুলিশ ডাকা। এইটা হচ্ছে আমাদের পুলিশের হ্যান্ডবুকও আছে এবং আমাদের বহু রায়ও আছে। কোনো মহিলাকে পুলিশি দিয়ে কিছু করতে গেলে মহিলা পুলিশ ফরজ। এবং এই যে বর্বরতা, এগুলোকে তো আপনার কখনোই কোনো সভ্যতা এলাও করে না। এখন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, তারা কই? এখন আইনের শাসন কোথায়? শোনেন, বাংলাদেশের জাতির দুর্ভাগ্য যে বারবার স্বপ্ন দেখে, স্বপ্ন ভঙ্গ হয়। এর মধ্য দিয়ে তবে আমাদের এই পলিমাটি অত্যন্ত দৃঢ়। আমি একটা কথা আপনাকে আজকে বলে যাই, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো রাজনীতি বাংলাদেশে টিকবে না। এইটা আমি পালস বুঝি মানুষের। আপনি আওয়ামী লীগ দমনের নাম করে আপনি যে ইউনূস যে মুক্তিযুদ্ধ আক্রান্ত করেছিল, ইউনূস নিজের অজান্তেই জানে না কতগুলো বিচারের ইনশাল্লাহ সে ভবিষ্যতে মুখোমুখি হবে। মানবের সর্বশেষ একটা প্রশ্ন করব, একটা ছবি দেখাবো, ছবির সাথে একটা প্রশ্ন করব, আপনি আমাকে 2 মিনিটের ভিতরে জবাব দিতে হবে, এরপর আমরা লাইভটা শেষ করব। জি, এই হচ্ছে যে ছবি। দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা, মানে অকল্পনীয় সংবর্ধনা। যেই শের বাহাদুর নেপালের সকলে পালিয়ে গিয়েছিল, অনেক মন্ত্রীকে তো ওখানে মাইরে ফেলছিল, এরপরে আজকে ফেরার পরে ওনাকে সংবর্ধনা দিয়েছে হাজারো মানুষ। বলতেছে নেপাল তো ছোট দেশ, শেখ হাসিনা যদি ফিরে অবস্থাটা কি দাঁড়াবে? এর চেয়েও বড় সংবর্ধনা হবে। কারণটা হচ্ছে, প্রথম তো আওয়ামী লীগের একটা 40% জনগোষ্ঠী সমর্থন আছে। নাম্বার 2, শেখ হাসিনার ফেরা এবং এই যে সংবর্ধনা, এইটার গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে দিয়ে গেছে ডক্টর ইউনূস এবং তার অ্যাডভাইজাররা। তারা যখনই বঙ্গবন্ধুকে আক্রান্ত করেছে, মুক্তিযুদ্ধ জাদুঘর 32 নম্বর সহ সারা দেশে, আপনি বলেন মুজিবনগরের সরকারের মুজিবনগরের ওই যে স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বীর শ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বা বিএনপিও কন্ট্রোল করতে পারছে না। প্লাস মানুষ কোনো পরিবর্তন দেখছে না, বিচার বিভাগ কেন, কোনো বিভাগই কোনো পরিবর্তন হয়নি। ফলে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা ফিরে আসছে। এখন আমি তো প্রত্যাশা করব যে বিএনপি স্মার্টলি হ্যান্ডেল করবে। বিএনপি যদি জিদ ধরে থাকে, তাহলে শেখ হাসিনা আরো জনপ্রিয় হবে। এখন এটা বিএনপির ব্যাপার। তবে জাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছে তথ্য উপদেষ্টা হয়ে, সেটা তো বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে আপনার যে থার্মেলে যে সরকারি নেপথ্যে কি ঘটছে। ধরেন, আমি সাধারণত আপনার মতো আমিও একমত, আমরা সাধারণত কোনো গুজব ছড়াতে চাই না বা অনুমান করে বলতে চাই না। তবে নিশ্চয়ই দীনেশ ত্রিবেদী তো আর ওইখানে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেনি যে তারেক জিয়া আমাকে খুব সম্মান দিয়েছে। নিশ্চয়ই তারেক জিয়ার কোনো বক্তব্য প্রধানমন্ত্রীর আছে, নরেন্দ্র মোদীরও বক্তব্য আছে। এবং আপনি বোধহয় এটা জেনেছেন রাশেদ ভাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক উনি ডিল করবে, উনি আর দীনেশ ত্রিবেদী। এবং আপনি বোধহয় দেখেছেন যে বিশাল ঘরে মিটিং হচ্ছে, উনি আর দীনেশ ত্রিবেদী মুখোমুখি। এবং দীনেশ ত্রিবেদী কিন্তু খুব, আমি একটু বলে নিই আপনাকে, একটু অনুমতি নেই। দীনেশ ত্রিবেদীর ইতিহাসটা আমাদের এখানকার মৌলবাদীরা জানে না বা বিএনপিও জানে না। দীনেশ ত্রিবেদী ছাত্র জীবনে যুব কংগ্রেসের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর আমলে। তারপরে যখন তৃণমূল হয়ে গেল মমতার নেতৃত্বে, তখন সে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মতো। মমতা যখন ওই সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং এর গভর্নমেন্টে রেলমন্ত্রী হিসাবে রেলমন্ত্রী হলো, তারপরে যখন 11 সালে জিতলো মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, তখন মমতার জায়গায় কিন্তু মমতা দীনেশ ত্রিবেদীকে দায়িত্ব দিয়েছে। কাজে উনি মাটি থেকে উঠে আসা রাজনীতি নেতা, গতকাল হয়নি বা কারো পরিবারের কারণে হয়নি। এবং অত্যন্ত তার চোখে মুখে দেখবেন আপনি,
মানে খুবই অভিজ্ঞতা, এবং আপনি তাকে দেখেছেন একটা বড় ভাইয়ের মতো, বড় দাদার মতো। সে কিন্তু কারো অসম্মানী গায়ে লাগাচ্ছে না, তার কাজ সে করে যাচ্ছে। আমাদের উচিত হবে আমাদের স্বার্থ বজায় রাখা, ভারতের কাছ থেকে আমাদের যে অমীমাংসিত সমস্যা সেটার সমাধান করা। আর ভারতের উপদেশ দরকার নাই, আমার দেশের একটা বড় দলের রাজনীতিকে আমরাই করতে দেব। মানুষ যদি গ্রহণ না করে, গ্রহণ করবে না। আরেকটা শক্তির নিত্যতার সূত্র আছে ভাই, আমরা পড়েছি, শক্তি কখনো ক্ষয় হয় না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। মুসলিম লীগ ক্ষয় হয়নি, মুসলিম লীগ কনভার্ট হয়ে গেছে বিএনপি সহ বিভিন্ন দলে, কিন্তু আওয়ামী লীগ তো আর কনভার্ট হওয়ার জায়গা নাই। কারণ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ লালন করছে, যেটা শেখ হাসিনা বলতেন আগে আমাদের সব বিভিন্ন জায়গায়, যে আমরা যেদিন থাকবো না সেদিন মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু অসম্মানিত হবে, শহীদরা অসম্মানিত হবে। তা আমি তো দেখলাম ইউনূস সেই কাজটাই করলো। কাজে সেই কারণে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হয়েছে। তারপরও তাদের যে ভুল ত্রুটি আছে, অপরাধ আছে, অপরাধ নেই এটা আমি বলবো না, অন্ধের মতো অনেক অপরাধ আছে। রাজনীতিক কন্ট্রোল করতে পারেনি, জামাত শিবির বৃদ্ধি পেয়েছে, তারা সেটা বুঝতে পারেনি, অথবা বুঝেও তাদের অনেক দুর্নীতিবাজ নেতারা এগুলোকে ওভারলুক করতে চেয়েছে। রাজনৈতিক ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক পরিবর্তন আনতে পারেনি। কারণ ধরেন এই যে নাহিদ, তারপর কি নাম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে যে বলছিল আমি না সার্জিস, তারপরে যে কি নাম আসিফ মাহমুদ সজীব, যে বলছিলাম আমি ট্যাক্স কি নাম কি চালাবো, থ্রিলার না হুইলার চালাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরা তো 5-6 পড়া অবস্থায় শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। তাহলে স্কুলের শিক্ষাক্রম কি হলো, কলেজে কি হলো, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কি শিক্ষা দিল, শিবির যে তলে তলে বড় হলো তারা এটা বুঝতেই পারলো না। কাজেই এগুলো সবগুলো নিজেরাও নিশ্চয়ই আত্মোপলব্ধি করছে। তবে আমি আরেকটা শেষ অনুরোধ করব আজকে টকশোয়, বাংলাদেশে গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মৌলবাদ, জঙ্গিবাদ, এই যে আপনার জয়সি মোহাম্মদ সহ এগুলোকে দমন করার, স্বাধীনতা বিরোধী শক্তিদের দমন করার জন্য আওয়ামী লীগ বিএনপিকে ন্যূনতম জায়গায় ঐক্যমতে পৌঁছাতে হবে। এইটা যত তাড়াতাড়ি এই দুই দল করবে বাংলাদেশের জন্য তত মঙ্গল। নতুবা ওই যে বীরের রক্ত